নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, নির্বাসিত তারেক রহমান তিনি দেশে ফিরলেন। দেশে ফেরার ভোটের আগে বিএনপি কর্মীদের বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিরেছেন এবং নির্বাসিত তারেকের দেশে ফেরা। আওয়ামী লীগ সরকারের সময় তাকে নির্বাসিত করা হয়েছিল। ভোটের আগে বিএনপি কর্মীদের বার্তা দিলেন তিনি। কি বলেছেন, কি বার্তা দিয়েছেন তিনি বিএনপি কর্মীদের উদ্দেশ্যে, শুনবো। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। আপনারা শুনলেন যে তারেক রহমান তিনি ঠিক কি বার্তা দিয়েছেন। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরেছেন। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ শাসনের সময় তাকে নির্বাসিত থাকতে হয়েছিল এবং নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরলেন তিনি, এবং যা নিয়ে বাংলাদেশে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর বাংলাদেশে ফেরার পরেই বিএনপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, সেই বার্তা আপনাদেরকে শোনালাম। এবং যেখানে আগামী বছরই রয়েছে নির্বাচন বাংলাদেশে, এবং সেই নির্বাচনের আগেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তারই ফিরে আসা, এবং মোহাম্মদ ইউনূস তিনি কি খানিকটা হলেও চাপে পড়বেন, এর কারণে বাংলাদেশের রাজনীতিতে সেই প্রশ্নই উঠছে নির্বাসিত তারেকের দেশে ফেরাকে কেন্দ্র করে। নির্বাসিত তারেকের দেশে ফেরা, ভোটের আগে বিএনপি কর্মীদের বার্তা, যে কোনো ধরনের মানুষ যেন নিরাপদে থাকে, এই বার্তাই দিয়েছেন তারেক বিএনপি কর্মীদের উদ্দেশ্যে। তিনি বার্তা দিয়েছেন বাংলাদেশের এই যে অশান্তির আবহ, যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি, আর সেই আবহেই নির্বাসিত তারেক তিনি ফিরে এসেছেন বাংলাদেশে। আর সেখানে এসেই তার এই বার্তা, এবং সেখানেই তিনি যেমনটা বলেছেন যে যে কোনো মানুষ যেন নিরাপদে থাকে, অর্থাৎ নিরাপত্তার কথাই তিনি বলেছেন, নিরাপদে থাকার বার্তা দিয়েছেন। যে কোনো ধরনের মানুষ যেন নিরাপদে থাকেন, বাংলাদেশে ফিরে এসে এই বার্তাই দিলেন খালেদা জিয়ার পুত্র। বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে, ওসমান হাদির মৃত্যুর পর এবং সেখানে দীপু দাসকে যেভাবে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, সেই ঘটনার পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তারপর 17 বছর পর খালেদা জিয়ার পুত্র তিনি ফিরে এসেছেন, এবং সেখানেই তার এই বার্তা, যেখানে মানুষজন যেন নিরাপদে থাকে এ কথাই বলেছেন। কি বার্তা দিয়েছেন তিনি, শুনব। আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। 17 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন খালেদা পুত্রের। প্রত্যাবর্তন আশা যোগাচ্ছে বিএনপিকে। বৃহস্পতিবার বেলায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। তিনি কি জানিয়েছেন, শুনব। বাংলাদেশের এখন একটা ভয়ঙ্কর টালমাটাল পরিস্থিতি, আমরা সবাই জানি। এখন কোন দিকে যাবে, কি পরিস্থিতিতে বাংলাদেশ এখন আগামী দিনে এগোবে, সেগুলো এখনো স্পষ্ট নয়। তবে এটা বলা যায়, এই তারিখের যে ফেরাটা 17 বছর পর, এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তার কারণ এটা একটা মোড় নিতে পারে। তার কারণ প্রথম কথা হচ্ছে যে তারিখ যে শুধু ফিরছে তাই নয়,
এমন একটা সময় ফিরছে যে আর কিছুদিন পরেই বাংলাদেশের ভোট। বাংলাদেশে যদি ভোট মানে শেষ পর্যন্ত গণতন্ত্রের মানে এটা একটা বিরাট পরীক্ষা যদি ঠিক মতো করে হয়, তাহলে 12ই ফেব্রুয়ারি ভোট, এবং সেই ভোটে মূল লড়াইটা হচ্ছে বিএনপি বনাম জামাত। এত বছর ধরে বিএনপির সঙ্গে জামাত একটা সহযোগী শরিক শক্তি হিসেবে কাজ করেছে, এবং সেখানে বিএনপি এবং জামাতের মধ্যেই এবার কিন্তু লড়াই হচ্ছে। আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটে অংশ নিতে তারা রাজি হলো না, এবং ইউনূসের সরকার সে সুযোগ দিল না। যদিও ভারত কিন্তু বারবার বিবৃতি দিয়ে বলেছিল যে যাতে ভোটটা ইনক্লুসিভিস্ট হয়। আমেরিকাও কিন্তু তাদেরও প্রতিনিধিরা, কংগ্রেসের প্রতিনিধিরা, পার্লামেন্টের প্রতিনিধিরা বলেছে যে ইনক্লুসিভিস্ট মানে আওয়ামী লীগকে নিতে পারলে ভালো হতো। কিন্তু শেখ হাসিনাও বলে দিয়েছেন যে যখন আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে তখন কোনোভাবেই আমরা নির্বাচনে আর আওয়ামী লীগ অংশ নেবে না। কিন্তু আওয়ামী লীগেরও একটা শতকরা 40% ভোট কিন্তু বাংলাদেশে রয়েছে, সেটা সবাই জানেন, এবং সেটা নিয়ে অ্যানালিসিস অনেক হয়েছে। এই অবস্থায় বিএনপি জামাতকে যদি পরিত্যাগ সত্যি সত্যি করতে পারে, তাহলে পাকিস্তানের সঙ্গেও সম্পর্কটাকে যদি তারা ঘোষণা করেছে যে তারা ভারতের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখবে, পাকিস্তানের একটা স্টুজ হিসেবে তারা কাজ করবে না। এখন তার ফলে ভারত একটা নতুন শক্তি হিসেবে কি তাহলে বিএনপি যদি শাসক দল হয়, তাহলে সেক্ষেত্রে ভারত কি বিএনপির সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নতুন মোড় নেবে? এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে ইউনূস কিন্তু থাকতে চাইছে, ক্ষমতায় থাকতে চাইছে, এবং ইউনূসের যে সরকার তার বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ, মানে যাকে শহীদ খেতাব দিয়ে দিল ইউনূস, এবং যাকে আর কি কবি নজরুলের পাশে সমাধিস্থ করা হয়েছে, সেই হাদির বিরুদ্ধে মানে যে হত্যা, সেটা নিয়েই ওমর তার ভাই ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ইউনূস এটা সম্পূর্ণ মানে ভোট বানচাল করা এবং ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করে হত্যা করেছে। ওমরের এই অভিযোগ মারাত্মক, এবং তার ফলে এখন কি দাঁড়াবে পরিস্থিতি যদি শান্তিপূর্ণ পরিস্থিতিকে নিয়ে আসা যায়। এই যে হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হলো, যেভাবে অত্যাচার চলছে, সেটা যদি আরো সন্ত্রাসের দিকে যায় এবং পাকিস্তানি শক্তি যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং ভোট করতে না দেয়, তাহলে পাকিস্তান আইএসআই এর মানে এই মানে ভূমিকা যদি বড় হয়ে ওঠে, তাহলে কিন্তু ভোটই ধরো হলো না, তাহলে একটা অন্যরকম পরিস্থিতি হবে। আর যদি সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়, এবং সেখানে কিন্তু বিএনপির এই তারিখকে মানুষ কিভাবে গ্রহণ করবে, খালেদা পুত্র তিনি কিন্তু যখন এসেছেন তখন কিন্তু কমার্শিয়াল ফ্লাইটে এসেছেন, এবং সেই বাংলাদেশের বিমানে এসেছেন, এবং সেখানে কিন্তু শ্রীহট্ট মানে সিলেট হয়ে এসেছেন। সিলেটেও কিন্তু প্রচুর বাংলাদেশের মানুষ বসবাস করেন। সুতরাং তিনি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মানুষের সমর্থন, তার কারণ বাংলাদেশের মানুষের, আমাদের যেরকম গান্ধী পরিবারের প্রতি আমাদের যেরকম একটা বড় ভোট ব্যাংক থাকে, সেরকম মানে এটা জিয়াউর রহমানের পরিবার এবং খালেদা এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, খালেদার সাথে দেখা করছেন, তার ফুটেজ দেখা যাচ্ছে, এবং সেখানে এই পরিবারের সদস্য হিসেবে এত বছর পরে হলেও মানুষ তাকে গ্রহণ করবে কিনা, তার একটা লিটমাস টেস্ট কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এবং সেটাই দেখার যে আগামী দিনে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়, এবং সেখানে বিএনপি বনাম জামাত কি ভূমিকা নেয়, জামাত এবং ইউনূসের সম্পর্ক কি দাঁড়ায়, এইগুলো সবটাই, এবং এনসিপির মতো দল সেখানে একটা মস্ত বড় ভূমিকা নিচ্ছে, ছাত্রদের যে দল, এগুলো সবটাই এখন দেখার কোন পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি। মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই চাপে পড়বে, তার কারণ ইউনূস কিন্তু চাইছিলই না, এবং কিছুদিন আগেও তারিখ ফিরবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একটা কথা হয়েছিল যে খালেদার মানে যদি তাকে বিমানে করে চিকিৎসার জন্য নিয়ে চলে যাওয়া হয় অন্য কোথাও, এবং সেখানে তাহলে আর তারিখ আসবে না। তারিখের এলে এখানে তারিখের যে কোন রকম ভাবে আক্রান্ত হতে পারে এমনও ইন্টেলিজেন্স রিপোর্ট দিচ্ছিল, এবং তারা বারবার বলছিলেন তার জীবনে শঙ্কা রয়েছে। সুতরাং ব্যাপক নিরাপত্তা দিয়ে আনতে হয়েছে। ইউনূস আর যাই হোক কিছুতেই চাইছেন না যে বিএনপি এবং তারা মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসে, কেননা ইউনূস তো ব্যক্তিগতভাবে একটা তদারকি সরকারের দায়িত্বপ্রাপ্ত। ইউনূস তো নির্বাচিত প্রধানমন্ত্রী নন, তার ফলে তার কোনো দলও নেই, এবং এনসিপিটা যে দলটা উনি ভেবেছিলেন যে ছাত্রদের দল একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে,
সেটাও কিন্তু হতে পারেনি, বরং জামাত বলছে যে বিএনপিও নয়, আওয়ামী লীগও নয়, আমরা টেস্টেড নই, আমাদের ভোট দাও। এখন সেই জামাতকে ইউনূস কিভাবে কাজে লাগাবে এই বিএনপি কে কাউন্টার করতে, সেটাও দেখা। কিন্তু ইউনূস আর যাই হোক কিছুতেই চাইছেন না যে তারেকের নেতৃত্বে বিএনপি একটা মাথাচাড়া দেয়। এবং বিএনপি যেরকম আওয়ামী লীগ বাদ চলে গেছে, কিন্তু বিএনপি কিন্তু এখন একটা মস্ত বড় নির্ধারক শক্তিত্ব হয়ে উঠছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদেরও একটা ভোট ব্যাংক আছে। সুতরাং ইউনূস কি করেন এখন এই তারেককে আটকাতে বা বিএনপিকে আটকাতে, সেটা তার কি কি অ্যাক্টিভিটিস হয় সেগুলোও কিন্তু সাংবাদিক হিসেবে এখন আমাদের কড়া নজর রাখা প্রয়োজন।